আসসালামু আলাইকুম। এসএসসি 27 ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আমরা আজকে চলে আসলাম তোমাদের কাজ ক্ষমতা শক্তির লেকচার নাম্বার 2 তে। লেকচার নাম্বার 1 এ আমরা গতিশক্তিতে শেষ করেছিলাম। লেকচার নাম্বার 2 এ আমাদের আজকে পুরোপুরি লেকচারটা থাকবে বেসিক্যালি বিভব শক্তির উপরে। অর্থাৎ বিভব শক্তি বলতে কি বুঝি না বুঝি, স্প্রিং এ বিভব শক্তি কেমন হচ্ছে, বিভব শক্তি টাইপের কিছু ম্যাথ দেখবো। এই টাইপগুলো দেখে হচ্ছে আজকে আমরা বেসিক্যালি ক্লাসটা শেষ করব। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 2। লেকচার 2 তে আমরা বেসিক্যালি কি নিয়ে আলোচনা করবো বললাম? বিভব শক্তি নিয়ে হচ্ছে কি আলোচনা করব। ঠিক আছে, তো সবাইকে ওয়েলকাম ক্লাসে। আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। প্রথমে আমাদের শুরু হবে যে বিভব শক্তি কাকে বলে। হ্যাঁ, বিভব শক্তি অ্যাকচুয়ালি মানে কি? স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে সেক্ষেত্রে বস্তুতে যে কাজ করার সামর্থ্য অর্জন হয় তাকে বিভব শক্তি বলতেছি। বুঝছো নাকি বুঝো নাই আমি জানি না, আমি হচ্ছে ছবি আঁকবো, ছবি আঁকে তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। মনে করো এ হচ্ছে আমাদের একটা ভূমি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমির উপরে মনে করো আমাদের কোনো একটা এরকম একটা বস্তু আছে, সেইটা মনে করো আমাদের কোনো একটা বস্তু, হ্যাঁ, বা একটা বল, বা তুমি হোয়াট এভার ইট ইজ, এটা যে কোনো একটা কিছু হইতে পারে। হ্যাঁ, তাহলে এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে। হ্যাঁ, স্থির অবস্থা থাকে মানে হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু 0। এটা মনে করো একটা এম ভরের বস্তু। তাহলে এটা তার স্বাভাবিক অবস্থান। বাহ্যিকভাবে যদি কোনো বল প্রয়োগ করা না হয় এটার উপরে, তাহলে এই বস্তুটার এই অবস্থানটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। এখন বলছে স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে, এই দেখো, স্বাভাবিক অবস্থান থেকে আমি সরাবো, ঠিক আছে, স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে কোনো বস্তুকে অন্য অবস্থানে নিয়ে গেলে তার মানে এই যে আমার বস্তুটা আছে, এই অবস্থাটাকে আমি এখন স্বাভাবিক অবস্থা থেকে নিয়ে যাব। স্বাভাবিক অবস্থা থেকে নিয়ে গিয়ে তাকে আমি পার্টিকুলার আরেকটা জায়গাতে নিয়ে যাব, ঠিক আছে। তো এই যে আমি আরেকটা অবস্থানে তাকে এখন নিয়ে গেলাম, তাহলে সে এখন তাহলে ভূমি থেকে একটা সাডেন উচ্চতায় আছে না? এই বস্তুটা এখন আমাদের ভূমি থেকে সাডেন একটা উচ্চতায় আছে, অবশ্যই একটা সাডেন উচ্চতায় আছে। তো এই উচ্চতাটা আমি মনে করলাম হচ্ছে এইচ। তার মানে আমি অ্যাকচুয়ালি এই বস্তুটাকে ভূমি থেকে তার স্বাভাবিক অবস্থান থেকে এইচ মিটার উচ্চতায় নিয়ে গেলাম, এইচ মিটার উচ্চতায় নিয়ে গেলাম, রাইট? এইচ মিটার উচ্চতায় নিয়ে গেলাম, তার মানে তার স্বাভাবিক অবস্থান আমি চেঞ্জ করে অন্য একটা অবস্থানে নিয়ে গেছি। নিয়ে গেলে বস্তুতে যে কাজ করার সামর্থ্য অর্জন হয়, এই বস্তুটার মধ্যে এখন কাজ করার যে সামর্থ্য অর্জন হবে সেই শক্তিটাকেই বলবো হচ্ছে আমি বিভব শক্তি। ঠিক আছে, সেই শক্তিটাকে আমি বলবো হচ্ছে কি বিভব শক্তি, বিভব শক্তি। এখন এই বিভব শক্তি অ্যাকচুয়ালি মানে কি, বিভব শক্তিটা কখন হচ্ছে? হ্যাঁ, তো এখানে বেসিক্যালি বিষয়টা ছিল এরকম যে যেহেতু আমাদের এটা একটা এম ভরের বস্তু, যেহেতু এই বস্তুটা একটা এম ভরের বস্তু, অবশ্যই তার নিচে একটা ওজন কাজ করবে, রাইট? অবশ্যই তার নিচে একটা ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি নিউটন ওজন কাজ করতেছে। আবার ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মানে পৃথিবী একে এফ অভিকর্ষ বলে টানতেছে, এক কথা, তাই না? এফ অভিকর্ষ বলে টানতেছে। এই যে আমি একে যদি এফ বলি তাহলে কিন্তু আমি কোনো ভুল হব না, কারণ এফ যে কথা ডব্লিউ সেই কথা যদি বস্তুটা স্থির অবস্থানে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এরকমটাই যদি হয় তাহলে বস্তুটাকে আমি যখন এই জায়গা থেকে মনে করো আমি যদি দুটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, যখন আমি বস্তুটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেছি, তখন মাঝখানে আমি তাকে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করাইছি, বা এইচ পরিমাণ সরণ অতিক্রম করাইছি, যদি একদম খাড়া উপরের দিকে নিয়ে যায় আর কি, এইচ পরিমাণ সরণ অতিক্রম করাইছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজের বিষয়টা আসতেছে, এক্ষেত্রে আমরা যে কাজ করি সেই কাজটাকে আমরা কিভাবে লিখি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ, এভাবে লিখতে পারি না? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ, আমরা এভাবে লিখতে পারি। আবার এফ ইজ ইকুয়াল টু আমরা এম জি বসাইতে পারি। এম জি কেন বসাইলাম? কারণ এই বস্তুটাকে যখন আমি ভূমি থেকে এইচ উচ্চতা উপরে নিয়ে যাচ্ছি, তখন তো সে একটা ওজন অনুভব করে, অলওয়েজ একটা ওজন অনুভব করতেছে। তাহলে আমি তখন যখন নিয়ে যাচ্ছি পৃথিবীর কেন্দ্রের দিকে, সে কিন্তু এমজি নিউটন ফোর্স পরিমাণ মানে ফোর্স ফিল করতেছে আর কি, এক কথায়। এই জন্য আমি এফ ইজ ইকুয়াল টু কিন্তু এমজি বলতে পারি, রাইট? এই জন্য হচ্ছে গিয়ে আমি এফ ইজ ইকুয়াল টু এমজি বলতে পারি। তাইলে এই যে আমার কাছে এখন আসলো ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখন পুরোপুরি আসতেছে আমার কাছে ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ। ঠিক আছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি আসতেছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ আসতেছে। তাহলে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ পাইলাম, এই এমজিএইচ এর পরিমাণটাই হচ্ছে আমাদের, ডব্লিউ ইজ ইকুয়াল টু যে এমজিএইচ পাইলাম, এই এমজিএইচ এর পরিমাণটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। ঠিক আছে, এমজিএইচ এর পরিমাণটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। একদম ভাই সিম্পলি মনে রাখো যে একটা বস্তুকে তার নিজের অবস্থান থেকে সরিয়ে অন্য আরেকটা অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য
বা সামর্থ্য অর্জন হয় সেই শক্তিটাকে আমি কি বলতেছি, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলতেছি। এবং বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিকে প্রকাশ করতে হয় হচ্ছে আমাদের ই পি দ্বারা। ইপি মানে কি, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইপি মানে হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। কেসটা বুঝছো না? কেসটা তো বুঝছো। দ্যাট মিনস এখন আমাদের বস্তুটা ভূমি থেকে একটা সাডেন উচ্চতায় আছে, এরকম একটা উচ্চতায় আছে। এই উচ্চতায় তার মধ্যে এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, ইপি ইজ ইকুয়াল টু mgh জুল। এই পরিমাণ বিভব শক্তি এখন আমাদের এই বস্তুটার মধ্যে কি করতেছে, কাজ করতেছে। আচ্ছা, তারপর আরো কিছু অ্যানালাইসিস দেখো। অ্যানালাইসিসটা হচ্ছে, মনে করো এখন বস্তুটা উপরের থেকে এখন নিচে নামা শুরু করবে। বস্তুটাকে তুমি মনে করো এখন নিচের দিকে নামাবা। বস্তুটা মনে করো এখন যদি নিচের দিকে নামা শুরু করে, তাহলে বস্তুটা তো আমাদের এই বি অবস্থানে ছিল mgh জুল পরিমাণ গতি মানে বিভব শক্তি নিয়ে। তো যখন সে নিচে পড়া শুরু হবে তখন সে অবশ্যই ভি বেগে নিচে পড়া শুরু করবে, তখন এই ভি বেগটা পাওয়ার কারণে তখন তার মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে, নাকি? তখন তার মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হবে এবং তখন সে একটা গতিশক্তি অর্জন করবে। সেই গতিশক্তিটা আমরা লাস্ট ক্লাস থেকে শিখছিলাম যে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। মানে এই বস্তুটার যে ভর আছে, তার যে বেগ আছে, বেগের গুণফল এবং বেগের বর্গ এবং তাকে হাফ দিয়ে গুণ করলে যে টোটাল গুণফল আসতেছে তাকে তো আমরা গতিশক্তি বলি। দ্যাট মিনস তখন এই যে এমজিএইচ জুল পরিমাণ টোটাল গতিশক্তি সেটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে আমাদের কিসে, সেটা কনভার্ট হয়ে যাবে আমাদের হচ্ছে হাফ এম ভি স্কোয়ারে। দ্যাট মিনস শক্তির সংরক্ষণশীলতার শক্তির নিত্যতার একটা সূত্র আছে। আমি যদি তোমাদেরকে আলাদাভাবে লিখে দেখাই, শক্তির নিত্যতার একটা সূত্র আছে। শক্তির নিত্যতার সূত্রটা কি জানো? শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে যে শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না। ঠিক আছে, শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শক্তি সর্বদা এক অবস্থান থেকে এক অবস্থান হতে অন্য অবস্থানে পরিবর্তিত হয়। এক অবস্থান বলতে এক অবস্থা থেকে, অবস্থান না, একটা অবস্থা থেকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। কি হয়? রূপান্তরিত হয়। দ্যাট মিনস শক্তির আসলে কোনো ধ্বংস হয় না, শক্তিকে কখনো তুমি সৃষ্টিও করতে পারবা না। যে জিনিসটা হয় সেটা হচ্ছে শক্তি জাস্ট একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চেঞ্জ হয়। ঠিক আছে, শক্তি হচ্ছে জাস্ট একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে রূপান্তরিত হয়। যেমন মনে করো আমি যদি একটা লাইট আঁকি, হ্যাঁ, এটা মনে করো আমাদের একটা লাইট, হ্যাঁ, বাল্ব লাইট তো তোমরা সবাই দেখছো। এই মনে করো আমাদের একটা যদি বাল্ব লাইট হয়, তাহলে বাল্ব লাইটের মধ্যে আমাদের এরকম টাংস্টেন থাকে। তো টাংস্টেন থাকার কারণে দেখা গেছে যে আমাদের এই যে এই বাল্বটা থেকে এরকম হচ্ছে কি হলুদ কালারের আলো বের হয় না, এরকম হলুদ কালারের আলো বের হয়। তার মানে এখান থেকে আসলে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি একটা জিনিস পাবা। প্রথমত তুমি পাবা হচ্ছে এখানে আলোক শক্তি। ঠিক আছে, এখান থেকে তুমি পাবা হচ্ছে না, প্রথমে তুমি পাচ্ছ হচ্ছে তড়িৎ শক্তি, কারণ তুমি এখানে আগে তড়িৎ দিচ্ছ, তুমি এখানে আগে কারেন্ট দিচ্ছ, কারেন্ট না দিলে তো এটা জ্বলবে না। তার মানে তুমি এখান থেকে তড়িৎ শক্তি দিচ্ছ, তুমি এখানে দিচ্ছ হচ্ছে ভাইয়া তড়িৎ শক্তি। কি লিখলাম এটা? তুমি এখান থেকে লিখতেছো আসলে তড়িৎ শক্তি। হ্যাঁ, এই যে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি তুমি একে দিচ্ছ, এই ইলেকট্রিসিটিটা আমাদের এই যে টাংস্টেনের ভিতরে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, একই সাথে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য যখন আমরা একটা বাল্ব জ্বলে বা লাইট জ্বলে হাতে ধরে গরম পাই আর কি, হ্যাঁ, এই জন্য তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তিকে ইউজ করে আবার এখান থেকে কিন্তু আলোক শক্তিও আমরা পাচ্ছি, তাই না? তাহলে দেখো
এখানে কিন্তু আমরা একই সাথে অনেক ধরনের শক্তি পাচ্ছি এবং প্রত্যেকটা শক্তি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। প্রত্যেকটা শক্তি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তড়িৎ শক্তি দেওয়ার কারণে সেখানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আলো শক্তি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো আসলে অনেক ধরনের শক্তি কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। আসলে প্রত্যেকটা শক্তি কিন্তু একটা থেকে আরেকটায় আসে। মানে এমন না যে তুমি একটা শক্তি নতুন করে বানাইলা বা একটা শক্তি নতুন করে তুমি ধ্বংস করে ফেললা, এরকম কিন্তু কখনো হয় না। শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তির কোনো সৃষ্টিও হয় না। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র। হ্যাঁ, শক্তির নিত্যতা সূত্রে আসলে বেসিক্যালি এই কথাটাই বলা হয় যে শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শক্তি সর্বদা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এই কথাটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসে। বুঝছো? তার মানে আমি আগের স্লাইডে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ইপি বা পটেনশিয়াল এনার্জি আমার কাছে যেটা ছিল এমজিএস জুল পরিমাণ, এই এমজিএস জুল পরিমাণ পটেনশিয়াল এনার্জি যখন বস্তুটা নিচে ভি বেগে পড়া শুরু করে তখন এই পুরো পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে আমাদের রূপান্তর হয়ে যায়। পুরো পটেনশিয়াল এনার্জিতে আমাদের কাইনেটিক এনার্জিতে রূপান্তর হয়ে যায়। দ্যাট মিনস এই যে কাইনেটিক এনার্জি তখন সেটা ইজ ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের এমজিএইচ। বুঝতে পারছো? ইপি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এমজিএইচ হচ্ছে। এখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখো একটা জিনিস লিখতে পারি যে হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু এমজিএইচ না। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এম যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিই, আমরা যদি এম বাদ দিয়ে দিই, যে এম আর এম মনে করো চলে গেল, কাটাকাটি গেলে পরের লাইনে কি থাকে যে হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএইচ, রাইট? ইজ ইকুয়াল টু জিএইচ। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএইচ। আবার এখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ, যেখানে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। দ্যাট মিনস তুমি দেখো এই শক্তির যে সম্পর্ক সেটা দিয়ে তুমি গতির সমীকরণ বের করে ফেলছো না? পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ বের করছি আমরা যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ। একটা বস্তু যদি কোন একটা উচ্চতায় আদিবেগ নিয়ে থাকে, আদিবেগ সেটা 0 হতে পারে, মনে করো এটা যদি 0 আদিবেগে থাকে তাহলে বস্তুটা যখন ভি বেগে নিচে পতিত হয় তখন সে অভিকর্ষ ত্বরণ জি এর কারণে নিচে পড়তে থাকে এবং সে যদি এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে তবে তার ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে দেখো বিভব শক্তির এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা একটা গতির সমীকরণ ডিরাইভ করে ফেলতে পারলাম। মানে বিষয়টা বুঝছো না? যে আমরা পড়তেছিলাম শক্তি বা বিভব শক্তি, বিভব শক্তি থেকে আমরা এখন কনভার্ট করে ফেলছি কোথায়? আমাদের গতির সূত্রে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু মানে ফিজিক্সের প্রত্যেকটা টপিক একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার কানেক্টেড, বুঝছো? ফিজিক্সের প্রত্যেকটা টপিক একটা কিন্তু আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। হ্যাঁ, তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের মেইন সূত্র কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটাই আমাদের মেইন সূত্র। বাট শর্ত সাপেক্ষে মাঝে মাঝে আমাদের শক্তি যখন কনভার্ট হচ্ছে তখন গতিশক্তি কিংবা বিভব শক্তি এটা কিন্তু একটা আরেকটাতে কনভার্ট হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবা। ওকে, এরপরে আসো আমরা একটু ম্যাথ করি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু ম্যাথ করি। দেখো ম্যাথে কি বলছে? বলছে যে 50 কেজি ভরের কোনো একজন ব্যক্তি, 50 কেজি ভরের একটা ব্যক্তি আছে, এই ব্যক্তি 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠতে কত পরিমাণ কাজ করবে? 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠতে কত পরিমাণ কাজ করবেন? ঠিক আছে, কি পরিমাণ কাজ করবেন? হ্যাঁ, 50 কেজি ভরের একটা বস্তু মানে একটা ব্যক্তি যদি থাকে, তার ভর মনে করো যদি হয় এম ইজ ইকুয়াল টু 50 কেজি, সে 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠতে কি পরিমাণ কাজ করতেছে? তার মানে এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা কি ইউজ করব বলো? এখানে আমাদের এই যে 25 সেন্টিমিটার করে যে 20টা সিঁড়ি আছে, তো সে কি পরিমাণ কাজ করবে এটা বের করতে হলে আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে মানে বিভব শক্তির যে সূত্র সেটা। হ্যাঁ, বিভব শক্তির সূত্র কিভাবে জিনিসটা তুমি দেখো। আমরা তো একটা জিনিস দেখছিলাম না গত ক্লাসে যে তোমার বেসিক্যালি যে শক্তির পরিবর্তন কিন্তু কাজের সমান হতে পারে, ওটা আবার গতিশক্তি ছিল আমাদের। তো ওইটা আমাদের এখানে হিসাব না। দেখো তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে এম ইজ ইকুয়াল টু যদি 50 কেজি হয় আর 20টা সিঁড়ি আমাদের কাছে আছে, 20টা সিঁড়ির প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার করে বা 0.4 মিটার করে আর কি। ঠিক আছে, 0.4 মিটার করে আমাদের যদি 20টা সিঁড়ি হয়
0.4 মিটার আসে, 0.4 মিটার বলতেছি। 1/4 25/100, তার মানে 1/4, 0.25, 0.25, 1/4, 8, 0.25 আসে গেছে, তাই না? হ্যাঁ, তো 1/4 মানে কি 0.25। তো এই যে 0.25 মিটার করে এক একটা সিঁড়ি, তাহলে 20টা সিঁড়ি কতটুকু হবে? 25 সেন্টিমিটারকে আমরা ফার্স্টে হচ্ছে যদি মিটারে কনভার্ট করি, তাহলে এই যে 25 সেন্টিমিটার, এটা আসতেছে হচ্ছে আমাদের কিসে, 25/100-তে, রাইট? 100 মিটার। তো এইটা আমাদের আসতেছে 1/4 মিটার, দ্যাট ইজ আমরা বলতে পারি 0.25 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, এটা হচ্ছে আমাদের একটি সিঁড়ি। তা আমাদের কাছে বলছে কয়টা সিঁড়ি আছে? 20টা সিঁড়ি আছে। তাহলে 20টা সিঁড়ি যদি বের করতে চাই, 20টা সিঁড়ির উচ্চতা কতটুকু হবে? 20টা সিঁড়ির উচ্চতা কতটুকু হবে বলো? 20টা সিঁড়ির উচ্চতা হবে আমাদের 20 ইন্টু 0.25, 20 ইন্টু 0.25 যদি আমরা লিখি, তাহলে 0.25 ইন্টু 20, এটা আমাদের আসতেছে 5 মিটার, রাইট? এটা আমাদের আসতেছে হচ্ছে 5 মিটার, 5 মিটার। তার মানে 25 সেন্টিমিটার করে 20টা সিঁড়ির টোটাল উচ্চতা হচ্ছে আমাদের 5 মিটার। ওকে, 5 মিটার। এখন আমাদেরকে বলছে যে সে কত কাজ করবেন, কি পরিমাণ কাজ করবেন, সে কি পরিমাণ কাজ করবেন, এটা যদি আমরা বের করতে যাই, তাইলে এখান থেকে আমরা যদি একটা হিসাব করি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি mgh দিয়ে দিই, দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি আমি mgh দিই, প্রথমত আমরা তো ডব্লিউ ইজ ইকুয়াল টু fs বুঝি, আমরা তো ডব্লিউ ইজ ইকুয়াল টু fs বুঝি। তো যেহেতু লোকটা উপরের দিকে যাচ্ছে আর কি, তখন তো আমাদের mg চলে আসে, তাই না? mg চলে আসে, এটা তো আমরা ডেরিভেশন থেকে দেখলাম mg, আর এখন s থাকবে না, s এর জায়গায় আমরা এখন h বসাইতে পারি, তাহলে তো w ইকুয়াল টু mgh হয়ে যাচ্ছে। তাহলে m এর ভ্যালু হচ্ছে 50, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু হচ্ছে আমাদের 5, তাহলে এখান থেকে হিসাব করো 250 ইন্টু 9.8 আমাদের আসছে 2450 জুল। তাহলে 2450 জুল এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? 2450 জুল এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই লোকটা যদি 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠে, তাহলে সে কত কাজ করতেছে? 2450 জুল কাজ করতেছে। ওকে, 2450 জুল কাজ করতেছে, ঠিক আছে। এরপরে আসো, নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি। তাহলে দেখো তার নিজের ভর কত, ওই লোকের নিজের ভর মানে ব্যক্তির ভর হচ্ছে 55 কেজি, আর মালামালের ওজন হচ্ছে বা মালামালের ভর হচ্ছে কত, 10 কেজি। সে কতটুকু উচ্চতা গেছে? 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এইচ, আর 10 কেজি মালামাল হচ্ছে m1, নিজের ভর হচ্ছে m2। যদি আমরা ধরে নিই, তাহলে আমাদেরকে বলছে যে কৃত কাজের পরিমাণ বের করো। তাহলে সে কি করছে? এবারও কিন্তু আগের মতো সে কোনো একটা উচ্চতায় গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ভাইয়া সব বেসিক ম্যাথ করতেছি আমরা, ঠিক আছে? এখানে আমরা তেমন কোনো কমপ্লিকেটেড ম্যাথ দেখবো না, কমপ্লিকেটেড ম্যাথ যখন আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবো তখন যায় দেখবো। তাহলে এখান থেকে কৃত কাজের পরিমাণ যদি বের করতে চাই, এখান থেকে কৃত কাজের পরিমাণ এখান থেকে আসতেছে কি বলো? ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি, সবাই জানি mgh, রাইট? এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তার নিজের একটা ভর আছে, আবার সে মালামাল নিয়ে উঠতেছে, তার মালামালের আরেকটা ভর আছে। তার মানে এখানে আমাদের দুইটা ভর একসাথে যোগ হবে না, m1 প্লাস m2, এটা তো কমন সেন্স বলে, m1 m2 ইন্টু gh। তাহলে আমাদের বলো কত কত আছে? 10 কেজি, 55 কেজি, মানে 65 কেজি আছে, 9.8 আছে, আবার ওই দিক দিয়ে 850 মিটার আছে। সবগুলো যদি আমি এখন একসাথে গুণ করি, তাহলে আমি কি পাই? 850 ইন্টু 9.8 ইন্টু 65 আসতেছে অনেক বড় একটা মান দেখা যাচ্ছে, 541,450 জুল, বুঝছো? তাহলে এই পরিমাণ জুল সে হচ্ছে গিয়ে আমাদের কাজ করতেছে। তাহলে এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, এগুলাতে কোনো কঠিন কোনো কিছু নাই, কোনো প্যারা নাই, এগুলো হচ্ছে এইভাবে আমরা সলভ করতে থাকবো। হ্যাঁ, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উচ্চতে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত? এই ম্যাথটা আমরা দুইভাবে করব, একটা হচ্ছে নর্মাল নিয়ম আর একটা হচ্ছে শর্টকাট নিয়ম, ঠিক আছে?
তাহলে আমরা দুইটা নিয়মে ম্যাথটা দেখার ট্রাই করবো। আসো আমরা দুইটা নিয়মে ম্যাথটা দেখার ট্রাই করি। ওকে, আচ্ছা, তো বলছে একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে 20 মিটার উচ্চতা থেকে 20 মিটার উচ্চতা থেকে কই পড়ছে, 20 মিটার উচ্চতা থেকে বলছে যে ভূমিতে পড়ছে, রাইট? ভূমিতে পড়ছে পড়ন্ত অবস্থায়, ভূমি থেকে 5 মিটার উঁচুতে, পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উঁচুতে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কেমন? তো এটা আমরা কিভাবে বুঝবো? আমরা আগে একটা সিনারিও ড্র করি। মনে করো এই হচ্ছে গেল আমাদের ভূমি থেকে 20 মিটার উচ্চতা বলছে। তাহলে ভূমি থেকে একটা 20 মিটার উচ্চতায় নাও, ভূমি থেকে 20 মিটার উচ্চতা মনে করো এখানে আছে, এটা মনে করো ভূমি থেকে আমাদের 20 মিটার উচ্চতা, ঠিক আছে? ভূমি থেকে এটা আমাদের মনে করো 20 মিটার উচ্চতা, এই যে 20 মিটার উচ্চতা, ভূমি থেকে 20 মিটার উচ্চতাতে একটি বস্তু 20 মিটার উচ্চতা ভূমি। আচ্ছা, তার মানে এখানে মনে করো আমাদের একটা বস্তু ছিল, এই বস্তুটা 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উঁচুতে। তাহলে ভূমি থেকে 5 মিটার উঁচু কোন জায়গাটা হবে বলো তো? একটুক মনে করো আমাদের যদি 5 মিটার হয়, তাহলে এই 5 মিটার উঁচুতে আমাদেরকে জিজ্ঞেস করছে যে বিভব শক্তি ইপি আর ইকে এই অনুপাতটা কত? এই হচ্ছে আমার কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেন, ঠিক আছে? যে ভূমি থেকে 5 মিটার উচ্চতে ওই বস্তুটা যখন থাকবে, এই বস্তুটা যখন ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকবে, এই যেমন করে এই জায়গায় যখন এই জায়গাতে আছে, তখন আমাদের ইপি আর ইকের অনুপাতটা কি? তাহলে এবার তুমি খেয়াল করো, তুমি এখান থেকে বুঝতেই পারতেছো যে এইটুক নিচে যদি 5 মিটার হয়, তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের 15 মিটার, কারণ দুইটা মিলেই তো 20 মিটার আসে, রাইট? দুইটা মিলেই তো 20 মিটার আসতেছে। তাহলে বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়া শুরু করে, তখন বস্তুটা কি? তখন বস্তুটা অবশ্যই আমাদের কোন একটা বেগ নিয়ে পড়তে থাকে নিচে, কোন একটা বেগ নিয়ে এসে অবশ্যই নিচে পড়তে থাকে। সে কোন একটা বেগ নিয়ে মনে করো নিচে পড়তে থাকে, বেগটা আমি মনে করলাম হচ্ছে কি ভি, এবং সাথে সাথে আমি এটাও মনে করতেছি যে আমাদের ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, স্থির অবস্থান থেকে আর কি নিচে পড়ছে, এরকমটা যদি চিন্তা করি, তাহলে 15 মিটার যেতে যেতে তার কি পরিমাণ গতিশক্তি অর্জন হয়েছে সেটা যদি আমরা দেখি, 15 মিটার যেতে যেতে, আচ্ছা আমরা দুইটা পয়েন্ট চিন্তা করে নিই তাহলে সুন্দর হয়। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ভূমি হচ্ছে মনে করো সি পয়েন্ট। তাহলে আমি যদি এভাবেই লিখি যে এ থেকে বি তে যেতে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু, আমি চিন্তা করি হাফ এম ভি স্কোয়ার। এরপরে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh, রাইট? যেখানে ইউ হচ্ছে আমাদের কত? 0। ইউ যদি 0 হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ এম, আবার কি লিখতে পারি 2gh, কারণ ইউ তো 0। তাহলে 2 কাটা গেলে আমাদের এখান থেকে শুধু mgh থাকতেছে। তাহলে mgh যদি আমি এখান থেকে বের করি, m এর ভ্যালু কি আমরা জানি? আমরা কিন্তু m এর ভ্যালু জানি না, মানে বস্তুর ভর কত সেটা জানি না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে h তো জানি, h হচ্ছে a থেকে b তে গেছে 15 মিটারে। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে কি 15 mg জুল পরিমাণ গতিশক্তি আমার এ থেকে বি পয়েন্টে আস্তে আস্তে হয়েছে। ওকে, এটা গেল একটা পার্ট, এটা গেল আমাদের মনে করো একটা পার্ট, ঠিক আছে? এটা গেল আমাদের একটা পার্ট। এটা গেল আমাদের একটা পার্ট, ঠিক আছে? এটা যদি আমাদের একটা পার্ট হয়, এবার আমরা যদি চিন্তা করি যে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি কত, দ্যাট মিনস ভূমি থেকে, আচ্ছা ভূমি থেকে এত কিছু না লিখে আমি লিখি সি থেকে বিতে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mgh, নর্মালি mgh আমরা যদি বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি m এর ভ্যালু তো জানি না, তাহলে m g h হচ্ছে আমাদের এখানে কত মিটার?
এইচ হচ্ছে আমাদের এখানে 5 মিটার, 5 এম, আচ্ছা 5 মিটার, তাহলে আমি কত পাইলাম, এত জুল পাইলাম, অবশ্যই এত জুল পাইলাম, ঠিক আছে। বা এটাকে আমি যদি একবারে লিখি, এটা হচ্ছে 5 mg, 5 mg জুল, 5 mg জুল, ঠিক আছে। তাহলে দেখো পরন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আমি বিভব শক্তি পাইছি, আবার 5 মিটার উচ্চতায় আমি কিন্তু একটা গতিশক্তিও পাইছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে ইপি আর ইকে এদের অনুপাত বের করতে হবে। তো আমরা যদি এখন লিখি যে তাহলে আমাদের ইপি অনুপাত ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু পাইলাম 5 mg, আর ওইটা পাইছিলাম 15 mg, এই যে 15 mg। তাহলে এখান থেকে দেখো আমরা এমজি এমজি ডিরেক্ট কাটা দিতে পারি, এমজি এমজি ডিরেক্ট কাটা দিতে পারি। এমজি এমজি যদি কাটা দিই তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 1/3, এই পাশে পাচ্ছি 1/3। তার মানে দেখো ভাইয়া ইপি আর ইকে এই দুইটার অনুপাত কত আসতেছে আমাদের, 1:3, 1:3 আসতে, বুঝছো, 1:3 আসলো। তাহলে দেখো আমাদের কিন্তু বিভব শক্তি এবং গতি শক্তির অনুপাত আমরা বের করে ফেলছি, কত, 1:3 আমরা বের করলাম, 1:3 বের করলাম, ঠিক আছে। এখন এই ম্যাথটা তো আমরা এইভাবে করলাম, এখন আমরা করবো আরো শর্টকাট নিয়মে। আসলে আমরা একটা শর্টকাট দেখি। এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে শর্টকাট, মানে তোমরা এমসিকিউতে যখন এই টাইপের ম্যাথ পাবা তখন এই শর্টকাট দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। শর্টকাটটা হচ্ছে যখন তোমাকে বলবে যে ভূমি থেকে একটা সাডেন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত কত, যদি এরকম করো, মানে কোয়েশ্চেনটা টাইপ যদি এরকম থাকে যে ভূমি থেকে, যদি এরকম থাকে ভূমি থেকে এক্স উচ্চতায়, এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি, এটা মাথায় রাখবা, আগে কিন্তু গতিশক্তি লিখতেছি, গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত কত, বিভব শক্তির অনুপাত, অনুপাত কত, এরকমটা যদি থাকে কোথাও, তখন এটাকে আমরা যেই শর্টকাট ইউজ করে করব, শর্টকাটটা হচ্ছে x ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। x ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1, whereas n মানে কি, n মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত। এখানে কিন্তু n মানে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত, বা তুমি এভাবে বলতে পারো যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, এভাবেও বলতে পারো, গতিশক্তি, এভাবে বলা যায় যে গতিশক্তি বিভব শক্তি, সরি, গতিশক্তি বিভব শক্তির কত গুণ, বিভব শক্তির যত গুণ বলতে পারো, এভাবেও বলতে পারো। আবার সিম্পলি যেটা আমি তোমাদেরকে ফার্স্টে বললাম যে ইকে অনুপাত ইপি, তুমি এভাবেও বলতে পারো। আর বাদ বাকি যে জিনিসপত্রগুলো আছে, যেমন এক্স এর মানে কি, এইচ মানে কি, এগুলো তোমরা বুঝতেই পারতেছো হয়তোবা, তারপর আমি বলতেছি। এক্স মানে হচ্ছে ভূমি থেকে যত মিটার উচ্চতায় বলছে, এখানে আমাদের ভূমি থেকে কত মিটার উচ্চতায় বলছে, দেখো 5 মিটার উচ্চতায় বলছে না, ভূমি থেকে 5 মিটার উচ্চতা, এই 5টা হচ্ছে আমাদের এক্স, এই 5ই হচ্ছে আমাদের এক্স। এইচ মানে টোটাল ডিস্টেন্স, এই পুরো সিস্টেমের টোটাল ডিস্টেন্স কত, 20 মিটার ছিল আমাদের টোটাল ডিস্টেন্স, 20 মিটার, তাহলে 20 মিটার হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। আর এন এর ভ্যালু হচ্ছে আমাদেরকে এখন বের করতে হবে, কারণ আমি একটা অনুপাত বের করতে চাচ্ছি, এই জন্য আমি এখন এন এর ভ্যালু বের করবো। তাহলে এখান থেকে আসো, আমরা যদি এন এর ভ্যালু বের করি, তাহলে n প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের h বাই এক্স, বা n ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, দেখো h এর ভ্যালু কত, 20, h এর ভ্যালু 20, x এর ভ্যালু 5, যা আসবে কেন, তার সাথে একটা -1 করতে হবে, এই 1টা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 3। তাহলে n ইজ ইকুয়াল টু কি, ইকে বাই ইপি, বা ইকে অনুপাত ইপি ইজ ইকুয়াল টু কি, আমি এখান থেকে বলতে পারি না যে, মানে এই যে দেখো 3 এর নিচে তো মনে মনে একটা 1 আছে, আমরা চিন্তা করতে পারি 3 এর নিচে একটা মনে মনে 1 আছে, তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন দেখো যে এখান থেকে আমি লিখতে পারি যে ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু কত, 3:1। তাইলে আমি যদি উল্টায় লিখি, কারণ আমাকে প্রশ্ন বলছে বিভব শক্তি এবং গতি শক্তির অনুপাত কত, তাহলে কি ইপি বাই ইকে ইজ ইকুয়াল টু কত হবে, 1/3, বা 1:3। দেখো 1:3 বের হয়েছে না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা খুব জোস একটা কি, খুব জোস একটা শর্টকাট। এই শর্টকাটটা দিয়ে কিন্তু আমরা এই টাইপের ম্যাথ করতে পারি। এবং মাথায় রাখতে হবে অলওয়েজ যে এন ইজ ইকুয়াল টু, যে বলতেছি এই এন এর মানটা কি, এনটা হচ্ছে আমাদের ইকে অনুপাত ইপি, মানে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত।
বাট আমাকে কিন্তু কোয়েশ্চেনে বলছে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত। তা তুমি এন বের করে যা বের করবা সেটাকে উল্টাই দিলেই তো আমাদের বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত বের হয়ে আসতেছে, রাইট? তাহলে কিন্তু আমরা এভাবে এই সমীকরণটা ইউজ করতে পারি, বা এই শর্টকাটটা কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি, বুঝছো বুঝছো বুঝছো? এভাবে কিন্তু আমরা বের করতে পারি। এরপরে আসো, আরো বলছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি মানে কি? এই যে যান্ত্রিক শক্তি মানে আমাদের হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তির একটা সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি, এটা মাথায় রাখো। তাহলে 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে আমি যদি নিক্ষেপ করি, সর্বোচ্চ একটা উচ্চতা পাবো আমি, সর্বোচ্চ উচ্চতায় এর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি বা যান্ত্রিক শক্তি কত হবে, বুঝছো? তাহলে আমরা যদি একটা একবার সিনারিও আবার ড্র করি, যে এখানে আমাদের একটা মনে করো যে বস্তু ছিল, এখানে মনে করো আমাদের একটা বস্তু আছে এবার, ঠিক আছে? এই মনে করো আমাদের হচ্ছে একটা বস্তু, এই মনে করো আমাদের হচ্ছে কি, এই মনে করো আমাদের হচ্ছে বস্তু। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের বস্তু, ঠিক আছে? তো এই বস্তুটাকে যদি আমি এখন কত 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কি করি, নিক্ষেপ করি, 50 মিটার পার সেকেন্ড বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি, কত বেগে ভাইয়া? 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি, তাহলে সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতা মানে আমি ধরে নিলাম যে আমাদের এই বস্তুটা এই পরিমাণ উচ্চতায় উঠছে, সর্বোচ্চ এই পরিমাণ উচ্চতায় উঠছে, ঠিক আছে? আমাদের এই বস্তুটা এখন সর্বোচ্চ কোন পরিমাণ উচ্চতায় উঠছে? সর্বোচ্চ এই পরিমাণ বস্তুতে মনে করো লাফ দিয়ে উঠলো, এই পরিমাণ উচ্চতায় মনে করো যদি উঠে, তাহলে এটা মনে করে আমাদের হচ্ছে এবার এইচ ম্যাক্স। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই জায়গাটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা। এবং কমন সেন্স দিয়ে তুমি আমাকে বলো, সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু যায়, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তো বস্তুটা থেমে যায়, তার মানে তার শেষ বেগটা তখন কি হয়ে যায়? তখন শেষ বেগটা 0 হয়ে যাচ্ছে। আর আদি বেগ যেটা আমি ভি লিখে রাখছি, এটা কিন্তু আমাদের কত হবে? এটা হবে হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষ বেগ হয়ে যাচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা উঠলো, তখন তার কি কোনো গতিশক্তি থাকবে কিনা? সর্বোচ্চ উচ্চতায় কি একটা কোনো বস্তুর গতিশক্তি থাকে? তুমি একটা জিনিস খেয়াল করো, ইকে ইজ ইকুয়াল টু যদি হয় আমাদের হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি এখন বস্তুটাকে যদি সর্বোচ্চ উচ্চতায় উঠাই, সর্বোচ্চ উচ্চতা উঠালে তো আমাদের ভি 0 হয়ে যায়, তাহলে আমাদের পুরো ইকে ইজ ইকুয়াল টু 0 জুল হয়ে যাবে না? সর্বোচ্চ উচ্চতায় কোনো গতিশক্তি নাই, বাট ওই সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমার একটা কি আছে? বিভব শক্তি থাকবে। বিভব শক্তিটা হবে হচ্ছে আমাদের mgh max। তাহলে আমাদের ওই সর্বোচ্চ উচ্চতায় আমাদের একটা ইপি থেকে যাবে, ইপিটা হবে হচ্ছে আমাদের কত? mgh max। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি যদি এখান থেকে যান্ত্রিক শক্তি, টোটাল শক্তি ই বের করতে চাও, বা এভাবে যদি সামশন অফ ই বের করতে চাও, এটা হবে আমাদের কি ইকে প্লাস ইপি। তাহলে ইকে তো আমাদের 0, আর ইপি হচ্ছে কত? mgh max। তাহলে এখান থেকে আমরা যে mgh max এর ভ্যালুটা পাবো, এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। তাহলে আমাকে এখানে এমটা তো দেওয়া আছে, এম হচ্ছে আমাদের 5 কেজি, জি এর ভ্যালু আমরা জানি 9.8, আর হচ্ছে কি এইচ ম্যাক্সটা আমাকে এখন থেকে বের করতে হবে। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? আমরা একটা সূত্র সবাই জানি, যখন একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি নিচ থেকে, গতির সমীকরণ আর কি এটা, যখন একটা বস্তুকে সাডেন একটা আদিবেগে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটা যখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠে, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় তো আমাদের ওটা তো নেগেটিভ হবে, যখন আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তখন তো আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্রটা ইউজ করতে হয়। তো যখন আমাদের ভি কে আমি শূন্য ধরবো, শেষ বেগকে শূন্য ধরবো, তখন আলটিমেটলি আমাদের এই যে 2gh-টা কি এইচ ম্যাক্স হয়ে যাবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ শূন্য হয়। এখান থেকে আমরা এখন লিখতে পারি যে 2gh max ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার। তাহলে এইচ ম্যাক্স এর ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারবো না, এইচ ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই 2g। এটা কিন্তু আমাদের গতি চ্যাপ্টারের সূত্র, আমি আবারও তোমাদেরকে ডিরাইভ করে দেখাইলাম, ঠিক আছে?
তাহলে আমি যদি এখন এই জায়গাটার এইচ ম্যাক্স বের করতে চাই, এই ভূমি থেকে, মানে আমি যদি দুইটা পয়েন্ট চিন্তা করি, যে এ পয়েন্ট আরেকটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, তাহলে আমি যদি এখন টোটাল এবিটা বের করতে চাই, এবির দূরত্ব কত, তাহলে এখান থেকে আমি এখন বসাবো যে ইউ তো 50 মিটার পার সেকেন্ড, মানে 50 মিটার পার সেকেন্ড বেগে আমার এই বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল, ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে আমি যদি এখন হিসাব করি, আমি যদি একটু হিসাব করি 50 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, তাহলে আমার কাছে আসতেছে কি 127.55, 127.55 এত মিটার, ঠিক আছে। তাহলে এইখানে আমরা যে এইচটা পাচ্ছি, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 127.55 মিটার। যদি তাই হয় তাহলে এখন তুমি 127.55 মিটারকে যদি এই সূত্রের মধ্যে বসায় দাও, তাহলে কি পাবা, 5 ইন্টু 9.8, 5 ইন্টু 9.8 ইন্টু আমাদের 127.55 মিটার, মিটার তো না, এত জুল যদি আসে, তাহলে আবারও হিসাব করি আমরা, 5 ইন্টু 9.8 ইন্টু অ্যান্সার আমাদের আসতেছে 6250 জুল। কত আসতেছে, 6250 জুল। এই 6250 জুল এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে 6250 জুল আসলো ভাইয়া, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো কিনা, আমরা কিন্তু সবকিছু অনেক কনসেপচুয়ালি হিসাব করতেছি এবং কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হচ্ছে। নট লাইক আমরা একটা সূত্র জানি আর বসাই দিলাম হয়ে যাচ্ছে। কখন কোন সূত্র দিচ্ছি, কখন কোন সিচুয়েশনে কোন জিনিসটা আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। যেমন এই সিনারিও থেকে আমরা পরন্ত বস্তু সূত্রতে চলে গেছিলাম, মানে এই বেসিকটা তুমি যদি না জানো, এই সিচুয়েশনটা যদি তুমি না বোঝো, তাহলে কিন্তু তুমি এখান থেকে ঠাস করে মানে গতির সূত্রতে যেতে পারবে না। তার মানে গতির সূত্রে তোমাকে যেতে হলে তোমার একটা ন্যূনতম বেসিক থাকতে হবে। বেসিকটা হচ্ছে সিচুয়েশন বোঝা, কোয়েশ্চেনে কি বলছে ওই অনুযায়ী তোমাকে সিচুয়েশন বুঝে ড্র করা। সিচুয়েশন বুঝে কি করা, সিচুয়েশন বুঝে হচ্ছে গিয়ে ভাইয়া ড্র করা, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা কথা, ঠিক আছে। ওকে, এরপর আমরা আসো স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। স্প্রিং নিয়ে আমরা লেকচার মানে একটু কথাবার্তা বলছিলাম। তোমাদের কি মনে আছে আমরা যে একটা স্প্রিং নিছিলাম, ঠিক আছে। আমরা একটু মানে তাড়াতাড়ি হিসাব করবো এখন। দেখো, এই হচ্ছে গেল আমাদের একটা অবলম্বন। এই অবলম্বনের মধ্যে যদি আমি কোনো একটা এরকম স্প্রিং রেখে একটা বস্তুকে ঝুলায় দেই, একটা বস্তুকে যদি স্প্রিং এর এক মাথায় এরকম করে ঝুলাই দিই, তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, এটা মনে করো আমাদের একটা সিস্টেম হয়ে গেল। এখন যেই সিস্টেমে আমার একটা স্প্রিং আছে আর একটা এম ভরের বস্তু আছে, একটা এম ভরের বস্তু আছে। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরে আমি এই স্প্রিংটাকে কিছু পরিমাণ তোমার প্রসারিত করব। স্প্রিংটাকে আমি কিছু পরিমাণ কি করব, প্রসারিত করব। কিভাবে প্রসারিত করব, এই যে দেখো, সরি, স্প্রিংটাকে আমরা এখন কি পরিমাণ প্রসারিত করব, এই মনে করে আমি স্প্রিংটাকে প্রসারিত করলাম, ঠিক আছে। স্প্রিংটাকে আমি এখন প্রসারিত করলাম, ঠিক আছে। আচ্ছা, প্রসারণ সংকোচন যারা বুঝো না তাদেরকে দেখেই বুঝাই যে আমাদের আগে আমাদের বস্তুটা ছিল এরকম, রাইট। এখানে ছিল আমাদের স্প্রিংটা। সংকোচন মানে বাড়াইলাম, আর প্রসারণ মানে হচ্ছে গিয়ে কমাবো। প্রসারণ মানে হচ্ছে কি প্রসারণ মানে হচ্ছে কমাবো। এটা হচ্ছে প্রসারণ, এ হচ্ছে সংকোচন। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, বুঝছো। প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন। তো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং এর ধর্ম, ঠিক আছে, সংকোচন প্রসারণ করতে পারা। তো যখন আমি এই স্প্রিংটাকে মনে করো প্রসারিত করলাম, প্রসারিত করা মানে কি, প্রসারিত করার আরেকটা অর্থ হচ্ছে আমি এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে আমি এই দিক পরিমাণ কি করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করছি। আমি এই স্প্রিংটার উপরে এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল, হ্যাঁ, এফ এক্সটার্নাল বা একটা বাহ্যিক বল। তো এই বাহ্যিক বলটা প্রয়োগ করার কারণে স্প্রিং এর যে আদি অবস্থান থেকে স্প্রিংটা কিছু পরিমাণ দূরত্ব সরে গেছে, অবশ্যই এখন আমরা দেখতে পারতেছি। এই আদি অবস্থান থেকে আমাদের স্প্রিংটা কিছু পরিমাণ দূরত্ব সরে গেছে। কি পরিমাণ দূরত্বে সরছে, এটা হচ্ছে আমাদের এক্স মিটার পরিমাণ দূরত্ব সরছে। তার মানে আমি এই এক্স মিটার পরিমাণ সরণ ঘটাইছি এই স্প্রিংটার স্বাভাবিক অবস্থান থেকে। তাহলে সরণ ঘটানো মানে কি, এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থান থেকে এখন তার অবস্থান চেঞ্জ করছে। আগে সে ছিল এ অবস্থানে, এখন সে চলে গেছে বি অবস্থানে, তার মানে অবশ্যই তার কি অবস্থান পরিবর্তন হয়েছে, এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। অবস্থান পরিবর্তন মানে কি, এই স্প্রিংটার মধ্যে এখন একটা শক্তির সঞ্চার হয়েছে। এই শক্তির সঞ্চারটাকে আমি বলবো যে স্প্রিং এর বিভব শক্তি। হ্যাঁ, এই যে স্প্রিং এর বিভব শক্তি বলবো এই বিষয়টাকে। স্প্রিং এর মধ্যে এখন আমাদের একটা মানে শক্তি সঞ্চিত হবে।
তো ইন রিয়েল কেসে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মনে করো এই স্প্রিংটা যখন আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, মানে এই বরাবর সরণ প্রয়োগ করছি, তখন স্প্রিং এর মধ্যে এক ধরনের বাধা দানকারী বলের উদ্ভব ঘটে। স্প্রিং এর মধ্যে এক ধরনের বাধা দানকারী বলের উদ্ভব ঘটে এবং বাধা দানকারী বলটা অলওয়েজ কাজ করে হচ্ছে যেই দিকে আমি সরণ ঘটাইছি তার বিপরীত দিকে, যেই দিকে আমি সরণ ঘটাইছি তার বিপরীত দিকে একটা বাধা দানকারী ফোর্স বা বাধা দানকারী বল আর কি এটার মধ্যে ক্রিয়া হয়। এবং এই যে বাধা দানকারী বল এফআর, এই যে বাধা দানকারী বল এফআরকে আমরা বলি হচ্ছে রিস্টোরেশন ফোর্স, রিস্টোরেশন ফোর্স, রিস্টোরেশন ফোর্স, বা বাংলায় তুমি যাকে বলতে পারো হচ্ছে যে প্রত্যয়নী বল। এটা নিয়ে আমরা লেকচার 1-এও কিন্তু আলোচনা করছি, প্রত্যয়নী বল। ঠিক আছে, তো এফআর আর এফইএক্সটি এই দুটো কিন্তু বুঝতে হবে, দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল। তো বাহ্যিক বল তো প্রয়োগ করার মাধ্যমে আমি সরণ ঘটাইছি, আর সরণ ঘটানোর মাধ্যমে এই যে স্প্রিংটা, এই স্প্রিংটার অপোজিট দিকে, এই স্প্রিংটার অপোজিট দিকে যেদিকে সরণ ঘটাইছি তার অপোজিট দিকে সেই ধরনের বাধাদানকারী বল বা প্রত্যয়নী বল অনুভব করে। এবং এই যে প্রত্যয়নী বল, এই যে প্রত্যয়নী বল এফআর, এই যে প্রত্যয়নী বল এফআর, সেটা হচ্ছে আমাদের কি এই যে সরণ ছিল তার সাথে বিপরীতভাবে অবস্থান করে বিধায় আমি সামনে একটা মাইনাস দিলাম। সরণ যেদিকে, প্রতিরোধকারী বল বিপরীত দিকে, এজন্য দুজনের সমানুপাতিক হইলেও এদের মধ্যে একটা কি মাইনাস দিচ্ছি, কারণ দিক পরিবর্তন। তো যখন আমি এই সমানুপাতিক সাইনটাকে উঠাই দিব, খেয়াল করো এটা কিন্তু আমাদের বাধাদানকারী বল, নট বাহ্যিক বল। তো যখন আমি এই সমানুপাতিক সাইনটাকে উঠাই দিব তখন সমানুপাতিক একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করব, আর সাথে একটা মাইনাস এক্স ছিল, দ্যাট মিনস আমি এখান থেকে পাচ্ছি কি মাইনাস কে এক্স। তাহলে এফআর ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এফআর ইজ ইকুয়াল টু আমি এখান থেকে পাচ্ছি, আমি এখানে এফআর ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে কি মাইনাস কে এক্স, যেখানে এই যে কে, এই কে এর নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কখন যে কারেন্ট চলে যায় আর আমার সব লাইট চলে যায়, আমি এটা ভয়ে আছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি না, আমি তোমাদেরকে বুঝাই শেষ করতেছি। আচ্ছা, তো এফ আর ইজ ইকুয়াল টু কি মাইনাস কে এক্স আসলো, যাকে আমি স্প্রিং ধ্রুবক বলতেছি। তাহলে স্প্রিং ধ্রুবক আসলে মানে কি, স্প্রিং ধ্রুবক নিয়ে যদি আমি কথা বলি, স্প্রিং ধ্রুবক আসলে মানে কি, লক করে না। আচ্ছা, স্প্রিং ধ্রুবক আসলে তাহলে মানে কি, স্প্রিং ধ্রুবক আসলে মানে কি? তাহলে এটা তো আমরা দিকের সাথে হিসাব করে এফ আর ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স বললাম। আর আমরা যখন ভ্যালু নিয়ে কাজ করব, শুধুমাত্র দিক না, আমরা যখন শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করব তখন আমি আসলে এই সূত্রটাকে এফ ইজ ইকুয়াল টু বা এফ আর ইজ ইকুয়াল টু কে এক্স বললেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমি এখন শুধু মান নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে এখন দেখো কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ আর ডিভাইডেড বাই এক্স না, এফ আর ডিভাইডেড বাই যদি এক্স হয় তাহলে এই কথাটা মানে কি, এইটার একটা সিগনিফিকেন্স আছে, কে ইজ ইকুয়াল টু এফ আর বাই এক্স, এটার একটা সিগনিফিকেন্স আছে। এটা মানে হচ্ছে যে স্প্রিং ধ্রুবক আসলে কাকে বলে, স্প্রিং ধ্রুবক মানে কি, কোন একটা স্প্রিংয়ে, একটা স্প্রিংকে যদি, এই দেখো, আচ্ছা আমরা আগে একটু এটার একক মাত্রা বের করি, এরপরে বলতেছি। দেখো একক যদি আমরা বলতে চাই, একক কি আসতেছে বলো তো, কে এর একক কি আসতেছে, এফ আর তো সাম কাইন্ড অফ বল, বল মানে নিউটন, আর এক্স তো মিটার, তাহলে এখান থেকে আমরা কিন্তু স্প্রিং ধ্রুবকের একক পাচ্ছি নিউটন পার মিটার। আবার আসো আমরা যদি স্প্রিং ধ্রুবকের মাত্রা হিসাব করতে চাই, স্প্রিং ধ্রুবকের মাত্রা, স্প্রিং ধ্রুবকের যদি মাত্রা হিসাব করতে চাই, মাত্রা যদি হিসাব করতে চাই তাহলে কিভাবে লিখবো বলো তো, এফ ইজ ইকুয়াল টু, এফ আর ইজ ইকুয়াল টু কি, এফ আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, মানে বলের মাত্রা কি, এক কথায় বলের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স, এমএলটি ইনভার্স টু, আর নিচে আসতেছে কি আমাদের আরেকটা এম নাকি, তো যদি এরকমই হয়, এম না সরি, নিচে তো আমাদের এল আসতেছে যেহেতু দূরত্ব, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এল। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাবো হচ্ছে যে এমটি ইনভার্স টু, এমটি ইনভার্স টু, কেন, কারণ এই যে এল আর এল তো কাটা যায়, এই এল আর এল তো কাটা যায়, তাই না, এল তো কাটা যায়, তাহলে এমটি ইনভার্স টু আসতেছে আমাদের কি, এমটি ইনভার্স টু আসতেছে আমাদের কিসের মাত্রা, স্প্রিং ধ্রুবকের মাত্রা। তো এবার একটা জিনিস তুমি খেয়াল করো, যে এই যে আমি বলতেছি যে কে ইজ ইকুয়াল টু, এই যে কে ইজ ইকুয়াল টু আমি বলতেছি যে এফ আর বাই এক্স, এটার মানে হচ্ছে যদি আমি 1 মিটার
সরণ ঘটাই এবং 1 মিটার সরণ ঘটানোর কারণে যদি এই স্প্রিংটার মধ্যে 1 নিউটন বাধাদানকারী বল উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমি স্প্রিং ধ্রুবকটা পাবো হচ্ছে 1 নিউটন পার মিটার। তার মানে জিনিসটা হচ্ছে যে কোন একটা স্প্রিং সিস্টেমের যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ করার মাধ্যমে কিছু পরিমাণ সরণ লাভ করে যদি স্প্রিংটা আমাদের, মানে আমি বোঝায় বলি, আমি ডিরেক্ট মানে ডেফিনেশন বলতেছি না, বোঝায় বলতেছি যে একটা স্প্রিং সিস্টেমের উপর যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ করে সরণ ঘটানো হয়, এই সরণ ঘটানোর জন্য যদি ওই স্প্রিংটার মধ্যে বাধাদানকারী বলের উদ্ভব ঘটে, তাহলে এই বাধাদানকারী বল এবং সরণের অনুপাতকে হচ্ছে আমি স্প্রিং ধ্রুবক বলতে পারি। বুঝছো বুঝছো না বিষয়টা? মানে স্প্রিং ধ্রুবকটা তাহলে হবে স্প্রিং, এটাকে আমি কিছু পরিমাণ সরণ ক্রিয়েট করবো, এটার উপরে সরণ ক্রিয়েট করার কারণে সরণের বিপরীত দিকে যদি বাধাদানকারী বল উদ্ভব ঘটে, তাহলে বাধাদানকারী বল আর যে সরণ তার অনুপাতকে আমি বলছি হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। এটা বইয়ে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, তোমরা এখন থেকে পড়ে নিতে পারো, বাট আমি হচ্ছে তোমাদেরকে ইন ডিটেলস বোঝানোর ট্রাই করলাম যে অ্যাকচুয়ালি স্প্রিং ধ্রুবকটা কি। স্প্রিং ধ্রুবকটা হচ্ছে আমাদের এই যে কে, Fr = kx, এই কেটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। বুঝছো? কেটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে আশা করি তোমরা স্প্রিং ধ্রুবক নিয়ে মোটামুটি ভাবে বুঝতে পারছো। আমরা যখন আরো অনেক ম্যাথ ট্যাথ সলভ করবো, অনেক ধরনের পড়াশোনা করবো, তখন তোমাদের এই মাথাটা আরো ভালো মতো ঢুকবে, ঠিক আছে? আর এই যে Fr = kx, এই জিনিসটা হচ্ছে কি তোমরা ভালো মতো মনে রাখবা। Fr = kx বা Fr = -x, কারণ প্রত্যয়নী বল সরণের সমান এবং বিপরীত, ঠিক আছে? যত বেশি সরণ ঘটাবা তত বেশি প্রত্যয়ন বল দেখা যাবে। তাহলে দেখো কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? তাহলে স্প্রিং ধ্রুবক আমরা বলতে পারতেছি যে Fr = kx, ঠিক আছে? যদি kx হয় তাহলে k হচ্ছে আমাদের Fr/x, ঠিক আছে? তাহলে 200 নিউটন পার মিটার যদি আমাদের কোন একটা স্প্রিং ধ্রুবকের মান হয়, তাহলে যে 2000 আছে এখানে, তাহলে 2000 নিউটন / 1 মিটার, তাহলে 2000 নিউটন পার 1 মিটার। এই জিনিসটা মানে হচ্ছে যে কোনো একটা স্প্রিং এর মধ্যে যদি আমি আগের ছবিতেই দেখাই যে এই স্প্রিংটার মধ্যে আমি যদি 1 মিটার প্রসারিত করি, তাহলে স্প্রিং এর মধ্যে যে বাধাদানকারী বলের উৎপত্তি ঘটবে সেটা হবে 2000 নিউটন, সেটা হবে 2000 নিউটন। দেখো যে 1 মিটার যদি প্রসারিত করি, মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর মধ্যে আমাদের কোন একটা বস্তু লাগানো আছে, ঠিক আছে? এখন আমি এই স্প্রিংটাকে যদি এই স্প্রিংটাকে প্রসারিত করি, স্প্রিংটাকে যদি আমি এখন কি করি, স্প্রিংটাকে আমি যদি এখন প্রসারিত করি, তাহলে আমি কতটুকু প্রসারিত করলাম যদি আমি এই হিসাবটা বের করতে চাই, কতটুকু প্রসারিত করছি, যে মনে করো আগে এই অবস্থানে ছিল, এখন সে চলে গেল মনে করো যে এই অবস্থানে, ঠিক আছে? এখন সে মনে করো গেল কোন অবস্থানে, সে এখন মনে করো গেল আমাদের এরকম কোন একটা অবস্থানে। তাহলে এই যে সরণটা ক্রিয়েট করলাম, এই সরণটা যদি 1 মিটার হয়, যদি সরণটা 1 মিটার হয়, তাহলে আমাদের এই স্প্রিংটা যে পেছনের দিকে এক ধরনের বাধাদানকারী বল অনুভব করবে Fr বা রেস্টোরেশন ফোর্স, ওই Fr এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 2000 নিউটন। এই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের সিগনিফিকেন্স, এই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের কি সিগনিফিকেন্স, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 25 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, তাহলে স্প্রিং ধ্রুবক বের করো, ঠিক আছে? তাহলে 25 নিউটন মানে হচ্ছে আমাদের বল কোন স্প্রিংকে টেনে 10 মিটার বৃদ্ধি করে, স্প্রিং ধ্রুবক বের করো। আচ্ছা, স্প্রিং ধ্রুবক 25 নিউটন বল কোন স্প্রিংকে টেনে বৃদ্ধি করে। আচ্ছা ওয়েট, কোশ্চেন কি ঠিক আছে? ঠিক আছে, তাহলে 25 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, তাহলে স্প্রিং ধ্রুবক বের করো। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে যে 25 নিউটন বলটা তো ছিল আমাদের অনুভূমিক বল, তাই না? 25 নিউটন বলটা ছিল আমাদের অনুভূমিক বল। এখন ভাই আপনি তো বলছেন যে প্রত্যয়নী যে বলটা, ওই প্রত্যয়নী বলটা হচ্ছে গিয়ে আমাদের স্প্রিং ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে ফিগারটা, এই ফিগার অনুযায়ী আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, ফিগার অনুযায়ী যখন তুমি একটা বাহ্যিক বল ক্রিয়েট করলা, তুমি বাহ্যিক বল ক্রিয়েট করছো দেখেই তো তোমার একটা প্রত্যয়নী বল তৈরি হয়েছে, নাহলে তো হইতো না। বা তুমি যখন x মিটার সরণ ক্রিয়েট করছো তখনই তো তুমি এই যে প্রত্যয়নী বল Fr সেটা পাচ্ছ।
এবং এই প্রত্যয়নী বলটা যেহেতু আমাদের স্মরণের বিপরীতে কাজ করতেছে, এই জন্য আমি এই যে এফ আর প্রপোর্শনাল টু মাইনাস এক্স বলছি। তো এই যে বাহ্যিক বলের কারণেই তো আমাদের প্রত্যয়নী বল যেহেতু তৈরি হচ্ছে, তার মানে এখানে যদি কোয়েশ্চেনটা এরকম থাকে যে 25 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, দ্যাট মিনস এইটুক হচ্ছে আমাদের এক্স, সেটা তো তোমাদের বুঝতে বাকি না, এইটুক হচ্ছে আমাদের এক্স। তাহলে এই যে 25 নিউটন বল, এটা তো আমাদের কি বাহ্যিক বল হিসেবে কাজ করতেছে। তো বাহ্যিক বলের কারণেই যেহেতু আমাদের প্রত্যয়নী বল ক্রিয়েট হয়, এই জন্য একেও আমি কি বলতে পারি যে এফ ইএক্সটি বলতে পারি না, এফ ইএক্সটি বলতে পারি। এখন তোমাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে, ভাইয়া তাহলে কি এফ ইএক্সটি বা বাহ্যিক যে বলটা আমি আনুভূমিকভাবে প্রয়োগ করছিলাম, বাহ্যিক যে বলটা আমি আনুভূমিকভাবে প্রয়োগ করছিলাম, এটা দিয়েও কি আমরা অ্যান্সারগুলো সলভ করতে পারবো কি না? হ্যাঁ, কারণ বাহ্যিক বল প্রয়োগ করার কারণেই তো আমি প্রত্যয়নী বল পাচ্ছি। প্রত্যয়নী বলটা হচ্ছে বাধাদানকারী বল, আর এফএক্সটি যেটা বাহ্যিক বল, সেটা তো আমাদের অনুভূমিকভাবে প্রয়োগকৃত। এই অনুভূমিকভাবে প্রয়োগকৃত বাহ্যিক বলের কারণেই কিন্তু আমাদের এই মানে এই পাশে যেই বলটা তৈরি হয়, বাধাদানকারী যে বলটা তৈরি হয়, সেটা কিন্তু আমাদের কিন্তু এফআর, রাইট? বা আমি যদি ওইভাবে চিন্তা করি যে মাইনাস কে এক্স পরিমাণ আমাদের এই পাশে স্প্রিং এর উল্টা দিকে কাজ করে, বা এই মাইনাস কে এক্স পরিমাণ কাজ এখানে হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস কে এক্স। তো এটা তো আমাদের বাহ্যিক বলের দরুন সৃষ্টি হচ্ছে। তো বাহ্যিক বলের দরুন যেহেতু মাইনাস কে এক্স সৃষ্টি হচ্ছে বা আমাদের প্রতিরোধকারী বল তৈরি হচ্ছে, এজন্য আমি যখন এই ম্যাথটা সলভ করব যে 25 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে স্প্রিং ধ্রুবক, এভাবেও বের করা যাবে। যে আমি যদি এখন লিখি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু, মনে করো ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, ডব্লিউ বলতেছি, ডব্লিউ তো না, এফ আর ইজ ইকুয়াল টু কি কে এক্স। তাহলে এখান থেকে আমি এখন বের করি কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ আর বাই এক্স। তাহলে 25 নিউটন ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে আমরা কিভাবে লিখতে পারি? 0.1 বলতে পারি, রাইট? 10 সেন্টিমিটারকে আমি 0.1 বলতে পারি। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কি 250 নিউটন পার মিটার, 250 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপরে আসো 20 কেজি ভরের একটা বস্তু, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। 20 কেজি ভরের একটা বস্তু, 20 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে, 20 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পতিত হলো। স্প্রিং ধ্রুবক সামথিং যদি হয়, স্প্রিং ধ্রুবক জুল পার মিটার স্কয়ার। ও আচ্ছা, এখানে আরেকটা একক দিছে, তোমাদেরকে আমি স্প্রিং ধ্রুবকের আরেকটা একক দেখাই আসি। স্প্রিং ধ্রুবকের এখানে আমি একটা একক দেখালাম না, নিউটন পার মিটার। হ্যাঁ, নিউটন পার মিটার যে বলে স্প্রিং ধ্রুবকের একক, নিউটন পার মিটার যে বসাইলাম না, এখানে দেখো কিন্তু আমি আরেকটা তোমার আনতে পারি, সেটা হচ্ছে যে একক আনতে পারি, সেটা হচ্ছে আচ্ছা ওটা না, ওটা আমি আরেকভাবে আনতে হবে, ওটা তোমাকে আরেকটা জিনিস বুঝে এবার আনতে হবে। আচ্ছা ওয়েট, এই ম্যাথটা যে করব, এই ম্যাথটা করার আগে আমরা আরেকটু থিওরি পড়ি, আরেকটা ছোট্ট থিওরি পড়ে নিই। সেটা হচ্ছে যে আমি যখন বলছিলাম যে একটা স্প্রিং যখন আমাদের কাছে থাকে, যে এটা মনে করে আমাদের কাছে একটা থাকা স্প্রিং, এটা মনে করো আমাদের একটা স্প্রিং, এই স্প্রিংটা হচ্ছে আমাদের এভাবে মনে করো, যদি এই স্প্রিংটার উপর যদি আমি বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করলাম? বাহ্যিক বল প্রয়োগ করলাম। বাহ্যিক বল প্রয়োগ করার কারণে আমাদের এই স্প্রিংটা কি করলো, এই স্প্রিংটা হচ্ছে আমাদের এরকম সামথিং পরিমাণ বৃদ্ধি পেল। সামথিং পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এই স্প্রিংটা এখন আমাদের কি, এই স্প্রিংটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ সরণ ঘটছে, এটার মধ্যে এক্স পরিমাণ সরণ ঘটছে। তাহলে এক্স পরিমাণ সরণ ঘটার কারণে উল্টা দিকে একটা আমাদের কি রেস্টোরেশন ফোর্স বা প্রত্যয়নী বল তৈরি হইলো। তো এই যে আমাদের পুরো সিচুয়েশনটা বা কন্ডিশনটা, এখানে আমাদের এই স্প্রিংটার আদি অবস্থান ছিল যে জায়গাটাতে, আদি অবস্থান থেকে আমি তাকে শেষ অবস্থানে বি পয়েন্টে নিয়ে গেলাম। যদি নিয়ে যাই তাহলে তার তো অবস্থান পরিবর্তন হয়েছে, এই অবস্থান পরিবর্তন করার কারণে সেখানে অবশ্যই আমাদের একটা স্প্রিং এর বিভব শক্তি তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্প্রিং এর বিভব শক্তিটা আমরা ডিরেক্ট যদি সূত্রটা লিখে দিই, স্প্রিং এর বিভব শক্তির যে সূত্র, স্প্রিং এর বিভব শক্তির সূত্রটা হচ্ছে যে W is equal to half k x স্কয়ার। দ্যাট মিনস হাফ আসতেছে, এটা আসে হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে আসে এই জিনিসটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন তো তোমাদের নাই, তো তোমাদেরকে দেখায় লাভ নাই। তো আপাতত সূত্রটা জানো যে হাফ কে এক্স স্কয়ার মানে হচ্ছে
আচ্ছা এক্স স্কোয়ার জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে এক্স এফ মাইনাস এক্স আই হোল স্কোয়ার, মানে ফাইনাল অবস্থান, এক্স এর ফাইনাল অবস্থান কি এখানে না, আর এক্স এর আদি অবস্থান কি এখানে, তাহলে এক্স এফ মাইনাস এক্স আই হোল স্কোয়ার ইন্টু স্প্রিং ধ্রুবক ইন্টু হাফ। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর বিভব শক্তির সূত্র, এবং যেহেতু এটা একটা বিভব শক্তি তাকে আমরা কিন্তু কি জুল দিয়ে প্রকাশ করব। বিভব শক্তির যে কেস ওই সেম কেসের জিনিসপাতি আর কি, এটা একই জিনিস, সেম কেসের জিনিসপত্র, ঠিক আছে। তাহলে স্প্রিং এর বিভব শক্তির সূত্রটা কি, স্প্রিং এর বিভব শক্তির সূত্রটা হচ্ছে তাহলে আমাদের, স্প্রিং এর বিভব শক্তির সূত্রটা হচ্ছে আমাদের এই যে এটা হাফ কে এক্স স্কোয়ার, মানে বেসিক্যালি মনে রাখবে হাফ কে এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে কতটুকু স্মরণের পরিবর্তন ঘটাইছি। তাহলে এখন হচ্ছে যদি আমরা এই ম্যাথটা করতে চাই, তাহলে দেখো 20 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর যদি পতিত হয়, তাহলে স্প্রিং ধ্রুবক এত হলে কতটুকু সংকুচিত হবে। তার মানে জিনিসটা হচ্ছে তোমার এরকম, তুমি যদি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো, যে মনে করো আমাদের এখানে আমাদের একটা কি আছে, এখানে মনে করো আমাদের ভূমি, এই ভূমির উপরে মনে করো আমাদের একটা স্প্রিং এবার আঁকা আছে, ঠিক আছে। আমরা একটা স্প্রিং আঁকি ভূমির উপরে, এটা মনে করো আমাদের ভূমির উপর একটা স্প্রিং, এই স্প্রিং এর উপরে মনে করো আমাদের কোনো একটা প্যান আছে, ঠিক আছে, বা কোনো একটা তুমি বলতে পারো হচ্ছে কি এই টাইপের কোনো একটা জায়গা আছে, এরকম পাতের মতো আর কি, ঠিক আছে। তারপরে 20 কেজি ভরের একটা বস্তু যদি আমি হিসাব করি, এখন 20 কেজি ভরের একটা বস্তু, এই মনে করো আমাদের একটা 20 কেজি ভরের বস্তু, এই মনে করো আমাদের একটা 20 কেজি ভরের বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংটার উপরে এসে পতিত যদি হয়। আর আমাকে বলছে যে স্প্রিং এর যে ধ্রুবক, স্প্রিংটার ধ্রুবক হচ্ছে 1 লক্ষ বা 10 টু দি পাওয়ার কত, আচ্ছা 1 লক্ষ দিয়ে দিই, 10 টু দি পাওয়ার 5 আই গেস, তাহলে 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কোয়ার যদি হয়, জুল পার মিটার স্কোয়ার যদি হয়, তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। এই বলটা যখন আমাদের এই স্প্রিংটার উপরে এসে পড়বে বা এই এটার উপরে এসে পড়বে, তখন স্প্রিংটা আলটিমেটলি আমার কতটুকু সংকুচিত হবে। তো আমি মনে করি আমাদের স্প্রিংটা যদি এই জায়গায় চলে আসে, আমাদের স্প্রিংটা যদি তারপরে এই জায়গায় চলে আসে, তাহলে মনে করলাম যে এইটুক পরিমাণ, এই এক্স পরিমাণ সংকুচিত হবে আমাদের স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হবে। যদি হয় তাহলে কতটুকু এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাকে বের করতে বলছে, এই এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে। তাইলে আমাদের ওই যে বস্তুটা ছিল 20 কেজি ভরের যে বস্তুটা ছিল, সে 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসতেছে, তার মানে তার তো অবশ্যই একটা গতিশক্তি আছে। তো এই গতিশক্তিটা যদি আমাদের হয় ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, যদি হয় হাফ mv স্কোয়ার, তো এই হাফ mv স্কোয়ার গতিশক্তি নিয়ে সে যখন স্প্রিং এর উপর পড়বে, তখন তো সেই স্প্রিং এর উপর একটা কাজ করবে, আলটিমেটলি স্প্রিংটাকে যখন সে সংকুচিত করবে, তখন স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তির উৎপন্ন হবে। তাহলে সম্পূর্ণ গতিশক্তিটা তখন আমাদের স্প্রিং এর বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। যেহেতু শক্তি নিত্যতা সূত্র থেকে আমরা জানি যে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়, তার মানে এই পুরা বস্তুটার যে গতিশক্তি ছিল সেই স্প্রিং এর উপর পড়াতে স্প্রিংটা যখন সংকুচিত হইলো, তখন স্প্রিং এর অবস্থান পরিবর্তন হয়ে গেল। স্প্রিং এর অবস্থান পরিবর্তন হয়ে যাওয়ার কারণে স্প্রিং এর মধ্যে তখন যেই গতিশক্তিটা অর্জন করবে, সেই গতিশক্তিটা হচ্ছে আমাদের স্প্রিং এর গতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার। বুঝছো? এটা পড়ানোর জন্য আমি তোমাদেরকে আগের স্লাইডটা দেখাইলাম, ঠিক আছে, যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার ছিল, হাফ এমভি স্কোয়ারটা এখন আমাদের হাফ কে এক্স স্কোয়ারে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এরপরের লাইন থেকে আমি লিখতে পারি, যদি হাফ কাটা যায়, তাহলে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তা আমাকে বলছে যে কতটুকু সংকুচিত হবে, মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই কে, আর এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের রুট ওভার অফ এম ভি স্কোয়ার বাই কি কে। তাহলে এখান থেকে আমরা যখন এখন মান বসাবো, এক্স এর যে মানগুলা বসাই, এম এর ভ্যালু হচ্ছে 20 কেজি, ভি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার বা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কে এর ভ্যালু হচ্ছে আমাদের কত, কে এর ভ্যালু হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। যদি আমরা এখন বসাই, কে এর ভ্যালু যদি আমরা এখন বসাই, তাহলে রুট ওভার অফ 20 ইন্টু 9 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, এখান থেকে আসতেছে 0.042 মিটার, না এত মিটার,
একে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে তুমি বলতে পারো 4.24 সেন্টিমিটার, 4.24 সেন্টিমিটার। এই যে 4.24 সেন্টিমিটার পাইলাম, এটা হচ্ছে আমাদের স্প্রিংটা এতটুকু পরিমাণ কি হবে, সংকুচিত হবে। 4.4 হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কত, 4.24 সেন্টিমিটার। বুঝছো, এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমাদের ওই 20 কেজি ভরের বস্তুটা যখন আমাদের এই স্প্রিংটার উপর এসে পড়বে, তখন আমাদের স্প্রিংটা 4.24 সেন্টিমিটার পরিমাণ কি হবে, সংকুচিত হবে, সংকুচিত হবে। আশা করি বোঝা গেছে ম্যাথটা, তাই না? ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, এবং এই হাফ কে এক্স স্কোয়ার আমাদের কিসে, হাফ এম ভি স্কোয়ারটা হাফ কে এক্স স্কোয়ারে পরিবর্তন হয়ে যায়। কেন? কারণ স্প্রিংটা সংকুচিত হয়েছিল শুধুমাত্র ওই শক্তিটার কারণেই, গতিশক্তিটার কারণে। ঠিক আছে, তো আমাদের ক্লাস শেষ, আমাদের লেকচার 2 এখানে শেষ। তো দেখো, লেকচার 2তে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তি এবং স্প্রিং এর বিভব শক্তি, এই দুইটা নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। লেকচার 3তে আমাদের শুরু হবে হচ্ছে ক্ষমতা দিয়ে, মানে তোমাদের শক্তির পার্টটা শেষ, থিওরিটিক্যাল আলোচনার শক্তির পার্ট শেষ। এরপর আমরা শুরু করব হচ্ছে ক্ষমতার আলোচনা। ঠিক আছে, ক্ষমতা, কর্মদক্ষতা নিয়ে আমরা কথাবার্তা বলে লাস্ট ক্লাসে আমরা কুয়ার সংক্রান্ত তথ্য বা কুয়া টুয়া নিয়ে আলোচনা করবো, কুয়ার মধ্যে কিভাবে কি কাজকর্ম হয়। এরপরে ওয়ান শট সিকিউ এমসিকিউর মাধ্যমে আমরা কিন্তু লেকচার 6টার মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ হয়ে যাবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সবাই ঠিক মতো পড়াশোনা করবা। বাই।